আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বিডি আউটলুক আলাপে। আমাদের সঙ্গে আছেন নাহিদুল ইসলাম। ইরান তার প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়েছে। এতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি ক্ষমা চেয়েছেন। তো হঠাৎ তিনি ক্ষমা চাইলেন কেন? ধন্যবাদ আপনাকে। আসলে কেউই কিন্তু চিন্তা করতে পারেনি যে ইরান তার প্রতিবেশী দেশগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করবে। অনেকেই ভেবেছিলেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যে হামলা করছেন সেক্ষেত্রে হয়তো যুক্তরাষ্ট্র ইসরায়েলকেই তারা জবাব দেওয়ার চেষ্টা করবে। কিন্তু খুব নাটকীয়ভাবেই ইরান এমন একটি কৌশলগত ঝুঁকি নিল বলতে হবে আ যে তার প্রতিবেশী দেশগুলোতে হামলা করল। কেন? কারণ এই দেশগুলোতে আ আমেরিকার বড়, বড় ঘাঁটি রয়েছে এবং এই ঘাঁটিগুলো দীর্ঘদিন ধরে রয়েছে এবং ওই অঞ্চলে প্রভাব বিস্তারের ক্ষেত্রে এই ঘাঁটিগুলো একটা বিরাট ভূমিকা রাখে। ফলে ইরানের আশপাশের দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, আপনি যে প্রতিবেশী দেশগুলোর কথা বলি, সেই দেশগুলো কিন্তু অত্যন্ত প্রভাবশালী। বিশেষ করে অর্থনৈতিকভাবে, সামরিকভাবেও কারণ তারা অনেক ধরনের অস্ত্র-শস্ত্র কেনে পশ্চিমাদের কাছ থেকে। তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাও খুব শক্তিশালী। বিশেষ করে তারা পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা তারা ব্যবহার করে। তো এখন সেইসব দেশে যে ঘাঁটিগুলো আছে, অনেক বড়, বড় ঘাঁটি আছে এবং খুবই গুরুত্বপূর্ণ স্থল আছে আমেরিকার। ইরান কি করেছে? আ বেশ ঝুঁকি নিয়ে এইসব দেশের কোন দিকেই তারা বাদ রাখেনি। সেই ঘাঁটিতে হামলা করেছে তারা, বিমান ঘাঁটি, নৌঘাঁটি সব ধরনের ঘাঁটিতে তারা হামলা করেছে। এমনকি তারা ওসব দেশে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে, সেই দূতাবাসকেও তারা লক্ষ্য করেছে। এবং ওই অঞ্চলে যদি আমরা পাওয়ার হাউস এর কথা বলি, সবচেয়ে বড় পাওয়ার হাউস হচ্ছে সৌদি আরব। সেই সৌদি আরবের দূতাবাসেও মার্কিন দূতাবাসেও তারা হামলা করেছে, ঘাঁটিতে হামলা করেছে এবং মোটামুটি ধ্বংসযজ্ঞ তারা সেখানে চালিয়েছে। তাদের আয়ত্তের মধ্যে যেটা ছিল, সবগুলোকে তারা বেছে নিয়েছে। এবং তারা বলছে যে মার্কিন যত সম্পদ আছে ওই অঞ্চলের কোন কিছুকেই তারা রাখবে না এবং সেভাবেই তারা কাজটা করেছে। তো এই কয়েকদিন ধরে কিন্তু তারা টানা হামলা চালাচ্ছিল এবং এখন এসে তারা ক্ষমা চাইল দেশটির প্রেসিডেন্ট। তো এই ক্ষমাটা কেন চাইবে? এই প্রশ্নটির একটা বড় দিক হলো যে এই দেশগুলো কিন্তু খুব ক্ষোভে ফুঁসছিল। বিশেষ করে যেসব দেশ হামলা করছিল সৌদি আরব, বিশেষ করে আরেকটা দেশ হচ্ছে আরব আমিরাত। তারা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং তারা আ বলছিল যে তারাও প্রয়োজন বোধে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে। ইরানে হামলা করবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ হয়ে। এরকমটি কথা বলা হচ্ছিল। যদিও সেটা একটা কঠিন বাস্তবতা, সেটা কঠিন, অনেক কঠিন। বিশেষ করে আমরা দুবাইয়ের কথা বলতে পারি আরব আমিরাতের। সেইখানে কিন্তু সারা বিশ্ব থেকে কিন্তু সেখানে বিনিয়োগ যায় এবং দুবাইকে কিন্তু নিরাপদ একটা শহর হিসেবে তারা দীর্ঘদিন ধরে মার্কেটিং করছিল। ফলে যুদ্ধে যদি জড়ায়, হয়তোবা ইরান চাপে পড়বে কিন্তু তাদের যে বিনিয়োগ, ব্যবসা সেটা কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তাছাড়া আরো নানান ধরনের সংকট আছে। তো এখন ইরানের দিক থেকে এই দেশগুলোর যে মার্কিন স্থাপনা, সেই স্থাপনাগুলোকে বেছে নেওয়ার কারণ হলো যে যাতে করে এই দেশগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চাপ দেয় যে আমরাও আক্রান্ত হচ্ছি, তোমরা এখন যুদ্ধ থামাও। ইরান তো যুদ্ধ থামাতে চায় যতই প্রকাশ্যে তারা যতই বলুক যে তারা চায় না। তো সে কারণে এখন তারা ক্ষমা চাইল এই কারণে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও তাদের এক ধরনের এই সদ্ভাব। চাপটি কি রাজনৈতিক চাপ নাকি যুদ্ধের চাপ বাড়বে এই আশঙ্কা থেকে? দুটোই আপনি ভালোই বলেছেন। রাজনৈতিক এবং রাজনৈতিক চাপ তো বটেই। কারণ ভবিষ্যতে তো এইসব প্রতিবেশী দেশকে নিয়েই ইরানকে চলতে হবে। রাজনৈতিকভাবে চলতে হবে। লোকাল বা আঞ্চলিক দেশগুলোর মধ্যে তো এক ধরনের রাজনীতি থাকে। তো এখন ইরান কোনোভাবেই এই দেশগুলোকে শত্রু করতে চায় না। লাস্ট কৌশল হিসেবেই কিন্তু তারা এই দেশগুলোতে হামলা চালিয়েছিল। এখন তারা দেখছে যে এই দেশগুলো খুবই ফুসছে এবং তাদেরকেও ইরানের সঙ্গে রাখার প্রয়োজন রয়েছে। বিশেষ করে এই প্রতিবেশী দেশগুলো যদি এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের বলয়ে তারা একভাবে আছে এবং সেই বলয়ে গিয়ে তারাও যদি ইরানে হামলা করে সেটাও ইরানের জন্য একটা চাপের বিষয় হবে। তো সব মিলিয়ে ইরানের দিক থেকে এটা রাজনৈতিক কৌশলই। তারা এখন ক্ষমা চাইলো যে তোমরা যদি ক্ষমা চাওয়ার পর তারা বলছে তোমরা তোমাদের দেশ থেকে যদি আর আমাদের এখানে হামলা চালানো না হয়, তাহলে আমরা হামলা চালাবো না। একটা শর্তও তারা জুড়ে দিয়েছে। এবং মাসুদ পেজেশকিয়ান যথার্থই বা তাদের যে সরকার এখন যেটা আছে তারা তাদের দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে যা ঘটার তা কিন্তু ঘটে গেছে। এই প্রতিবেশী দেশগুলোতে যত মার্কিন ঘাঁটি বা স্থাপনা ছিল সব কিন্তু মোটামুটি বেশিরভাগই তারা ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে তারা যে রাডার ব্যবস্থা ছিল সেখানে $৩০০ মিলিয়ন সেরকম রাডার ব্যবস্থাকে তারা একেবারে জ্বালিয়ে শেষ করে দিয়েছে ইরান। সুতরাং যুক্তরাষ্ট্রের স্থাপনা বলতে ওখানে আর অবশিষ্ট কিছু নাই এমনটি গণমাধ্যমে খবর আসছে। তো এখন এসে তারা এক ধরনের কৌশলের, যেটা আপনি বলছিলেন রাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়ে তারা ক্ষমা চাইছে এবং ইরানের দিক থেকে এটা খুবই ভালো একটা মুভ, এটা কিন্তু বলতে হবে। ট্রাম্প ইরানে আরো কঠোর হামলার হুমকি দিয়েছেন। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা খুবই সিগনিফিক্যান্ট। কারণ আ আপনি এতদিন ধরে তাহলে কি করেছেন? এতদিন ধরে তো কঠোর হামলাই আপনি করেছেন। তার মানে আপনি পেরে উঠছেন না। আপনার এতদিনকার যে হামলা, সে হামলায় কাজ হচ্ছে না। কারণ এই হামলার আগে যদি দেখি ট্রাম্প সরকার কি বলেছিল? বলেছিল যে, "আমরা সেখানে রেজিম চেঞ্জ করতে চাই।" তার আগে বলছিল তাদের নিউক্লিয়ার যে স্থাপনা ইরানের এবং মিসাইল শক্তি সেটাকে তারা ধ্বংস করবে। কিন্তু এখনো তো ধ্বংস করতে পুরোপুরি পারেনি। এখনো কিন্তু ইরান মিসাইল নিক্ষেপ করছে। আর ইরানের যে রেজিম চেঞ্জ সরকার চেঞ্জের কথা বলছে, তাদের সর্বোচ্চ নেতাকে হত্যার পরও কিন্তু ইরান লুটিয়ে পড়েনি। যেটা আমি এর আগেও বলেছি।
তারা কিন্তু দাঁড়িয়ে আছে ঠায় এবং খুব ভালোভাবেই তারা জবাব দিচ্ছে। সুতরাং এই রেজিম যদি টিকে যায়, মানে ইরানের বর্তমান সরকার ব্যবস্থা যদি টিকে যায়, সেটাই হবে মানে আমেরিকার জন্য পরাজয়। সুতরাং তারা কিন্তু যেকোনোভাবেই সেখান থেকে একটা জয় আদায় করার চেষ্টা করছেন এবং এই প্রশ্নটি যখন আপনি করলেন, এর মধ্যেই কিন্তু ইরানের আমেরিকার যে ভয়ঙ্কর যুদ্ধবিমান B-1, B-2 সিরিজের তাদের যুদ্ধবিমান আছে, খুবই ভয়ঙ্কর সেগুলো। আর কারো কাছে নেই পৃথিবীতে। এবং মানে সাংঘাতিক রকমের ধ্বংসাত্মক আ উম কার্যক্রম কিন্তু ওই বিমানগুলো দিয়ে চালানো যেতে পারে। সেরকম বিমান তারা ওখানে নিয়ে যাচ্ছে। তার মানে এতদিন ধরে ইরানে যে ধরনের হামলা চালাচ্ছিল আমেরিকা এবং ইসরায়েল, সেগুলো খুব ফলপ্রসূ তাদের দিক থেকে হয়নি। তারা এক ধরনের পরাজয়ের ঘ্রাণ বা গন্ধ হয়তো পাচ্ছেন। সে কারণে এখন তাদের আরো ধ্বংসাত্মক যুদ্ধ বিমান লাগছে এবং তারা ট্রাম্প বলছেন যে ইরান যদি আত্মসমর্পণ না করে, ইরান আত্মসমর্পণ করবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে। ইরানের দিক থেকে এই স্পর্ধা হয়তোবা ট্রাম্প দমন করে দিতে চাইতেছেন। কিন্তু তাদের হাতে এই অস্ত্র-শস্ত্রের যে আগমন, রণতরী, এই B-1, B-2 বোমা উদ্ভাবনের কথা বললাম। আরো নানান ধরনের মানে তাদের যে সর্বশক্তি যুক্তরাষ্ট্রের সর্বশক্তি কিন্তু নিয়োজিত করেছে বা করছে। এর কারণটা কি? কারণ হচ্ছে এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটা সফলতার মুখ দেখেনি। তারা যেকোনোভাবে তারা সেখানে মোটামুটি অ্যা মানে খুব ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে হলেও তারা ইরানকে বাগে আনতে চায়। কিন্তু শেষ পর্যন্ত বাগে আনতে পারবে কিনা? এটা একটা বড় প্রশ্ন। এখন পর্যন্ত তারা সফল হয়নি। যদিও লাশ পড়েছে ১৬০০ মানুষ মারা গেছে সব মিলিয়ে। এর মধ্যে ইরানি ১৩০০ জন। এছাড়া লেবানন সহ আরো বিভিন্ন যে হামলা, ইরানের পাল্টা হামলা সব মিলিয়ে অনেক মানুষের লাশ পড়ছে, অনেক ধ্বংসাত্মক কার্যক্রম চলছে। যদি পেরে উঠতেন সহজ অঙ্কটা কি? যদি উনি এই হামলা যদি কাজ হতো তাহলে তো উনার আরো ভারী যন্ত্রপাতি আনার কোনো দরকার ছিল না। উনি তো এই প্রথাগত যে হামলা করছেন সেই হামলা করেই ইরানকে বাগে আনতে পারতেন। বাগে আনতে তো পারলেননি। পারেননি। রেজিম চেঞ্জ তো সেখানে হয়নি। ইরানের জনগণ তো এখন আরো ফুঁসে উঠছে পশ্চিমাদের বিরুদ্ধে। যেমনটি মনে করা হচ্ছিল হামলা হলে একেবারে ইরানের জনগণ তাদের যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, ক্ষেপে উঠবে। সেরকম কি হচ্ছে না। মানে ট্রাম্প যে ফর্মুলায় বা যুক্তরাষ্ট্র যে ফর্মুলায় এগিয়েছে, সেই ফর্মুলা তো কাজ করছে না। তো কাজ না করার কারণে তাদেরকে আরো ভয়ানক অস্ত্র নিয়ে আসা লাগছে এবং কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলছেন প্রয়োজনে নিউক্লিয়ার হামলা, বোমা হামলার বিষয়টিও তিনি ভাববেন। মানে কোন পর্যায়ে চলে যেতে পারে মানে উন্মাদনা যদি দেখেন। মানে আমি পারছি না, না পারার ক্ষোভ থেকে আমি একেবারে সবকিছু শেষ করে দেব। মানুষের জীবনযাপন ধ্বংসাত্মক একটা কার্যক্রম চালাবো। সেরকম যে অবস্থা আমরা এখানে দেখছি। আল্টিমেটলি কিন্তু তারা পেরে উঠছে না। পেরে উঠলে তো এগুলোর দরকার হতো না। দেশের বাজারে জ্বালানি তেল নিয়ে একটা তুলকালাম অবস্থা তৈরি হয়েছে। তো এই সংকটটা আসলে কতটা গভীর? সরকার তো বলছে তাদের কাছে মজুদ আছে এবং জ্বালানি তেলের বিষয়ে উদ্বিগ্ন হতে না বলছে। কিন্তু আসলে অ্যা অত্যন্ত বা অত্যাধিক উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। আর মজুদের কথা যদিও সরকার বলছে, কিন্তু সরকার নিজেই ইতিমধ্যে রেশনিং করছেন। মানে অ্যা মানুষকে সাশ্রয়ী হওয়ার জন্য বলছেন। সরকার এমনকি গাড়ি বা অন্যান্য যে কাজে যে জ্বালানি দরকার, সেই তেল কেনার বিষয়টি সরকার কিন্তু বেঁধে দিয়েছে কতটুকু কে কতটুকু কিনতে পারবে। তার মানে সংকট অবশ্যই একটা আছে এখানে। কিন্তু যতটা হুলস্থুল, যতটা তুলকালাম অতটা মনে হয় এখন পর্যন্ত হয়নি। বিশেষ করে এর মধ্যে ঝিনাইদহে এই তেল কেনা নিয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপরে বিভিন্ন পাম্পে দেখা গেছে যে লাইনের পর লাইন গাড়ির সেখানে তেল পাওয়া যাচ্ছে না। অনেকে স্টক করছেন। তো তেল পাওয়া যে যাচ্ছে না এটার ব্যাখ্যা তো সরকারকে দিতে হবে। কারণ সরকার যে তেলের যে সীমা বেঁধে দিয়েছে যে কতটুকু নাগরিক কিনতে পারবে সেই তেলটুকু তো কেন অধিকার থাকতে হবে আর সুযোগ থাকতে হবে। তো এখানে তুলকালাম যেটা হচ্ছে এটা তো বাড়াবাড়ি হচ্ছে আর সংকট একেবারেই নাই কিংবা অত্যন্ত গভীর সংকট এইটা বলার মতো সময় এখনো আসেনি। বরং জ্বালানি তেলের যে সরবরাহ এটির মধ্যে বলা হচ্ছে ২ টি জাহাজ আরো আসছে। এলএনজি আসছে। সুতরাং এখনই এই যে মানুষের ভিতরে প্যানিকড হয়ে যাওয়া এটার মতো কোনো কারণ এখন পর্যন্ত ঘটেনি। কিন্তু এটা খুবই স্বাভাবিক। মধ্যপ্রাচ্যের মতো জায়গায় যখন আপনার যুদ্ধ বাধবে তখন সারা বিশ্বেই জ্বালানি সংকট তৈরি হবে। এবং বাংলাদেশের মতো একটা দেশ যারা দিন আনে দিন খায়। মানে আমাদের তেলের কিন্তু এরকম মজুদ নাই। ধরেন আপনার চীনের কথা যদি আমরা বলি, কেউ ভারতের কথা বলি তাদের কিন্তু যথেষ্ট মজুদ থাকে এবং তারাই হিমশিম অবস্থায় হয়ে যায়। সেখানে বাংলাদেশের মতো একটা দেশ যাদের এই পুরো আমদানি নির্ভর তেল দিয়ে চলতে হয়, তাদের জন্য তো এক ধরনের উৎকণ্ঠা আছে। কিন্তু সেটা যতটা আমরা দেখছি এতটা উৎকণ্ঠিত হয়ে প্যানিকড হয়ে খুন খারাপি করার মতো পরিস্থিতিতে হয়নি এবং আমার মনে হয় সরকারের দিক থেকে এই বিষয়গুলো কঠোরভাবে এবং খুব সুশৃঙ্খলভাবে চেষ্টা করা উচিত। এবং আরেকটি ঘটনা ঘটছে যে নরসিংদীতে মাটির নিচের তেল ১০,০০০ লিটার তেল মজুত করে বসে আছেন একজন। মানে মাটির নিচে তেলের খনি অনেকটা ওরকম বাংলাদেশে। তো সবাই এখন প্যানিকড হয়ে তেল মজুত করার চেষ্টা করতেছে। এটি সরকারকে খুব কঠোরভাবে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। নয়তো কিন্তু পরিস্থিতি আরো ঘোলাটে হবে। হয়তো তেলের সংকট আপনার নেই আপাতত কিন্তু আপনি দেখবেন যে এই মজুত করার কারণে কিংবা এই প্যানিকড হয়ে যায় কেট হ্যাঁ, মানুষ যার হয়তো ২ লিটার লাগবে সে হয়তো ৫ লিটার কিনে বসে থাকছে প্যানিকড হয়ে। সুতরাং সেজন্যই এই তুলকালাম যেটা ঘটছে এটা সরকারকে কিন্তু ঠিক করতে হবে। নয়তো অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এ ধরনের নাই। আজকের মতো শেষ করছি। বিডি আউটলুক আলা